1997 সাল কলকাতায় তখন আইটি ইকোসিস্টেম বলতে প্রায় কিছুই নেই। ইন্টারনেট ছিল লাক্সারি, আর সফটওয়্যার বিজনেস করার কথা ভাবাটাই ছিল অনেকের কাছে অবাস্তব। ঠিক সেই সময় 19 বছরের এক ছেলে ময়দানের এক কম্পিউটার ফেয়ারে গিয়েছিল, তবে কম্পিউটার দেখতে নয়, বিজনেস করতে। আর তার নাম অভিষেক রুংটা। টেকনোলজি দেখে অনেকেই এক্সাইটেড হয়, কিন্তু অভিষেক সেটার ভেতরে বিজনেসের গন্ধ পেয়েছিলেন। সেই 3000 টাকার বুটস্ট্র্যাপ স্ট্রাগল থেকে জন্ম আজকের ইন্ডাসনেট টেকনোলজিসের। আজ প্রায় 3 দশক পর দাঁড়িয়ে অভিষেকের এই জার্নিটা যদি একজন বিজনেসম্যানের চোখ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা শুধু একটা সাকসেস স্টোরি না, এর ভেতরে লুকিয়ে আছে ব্র্যান্ডিং, কনজিউমার সাইকোলজি এবং নিখুঁত বিজনেস পজিশনিংয়ের শক্ত কিছু ডেটা এবং স্ট্র্যাটেজিস্ট। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজকে কথা বলবো বাংলা স্টার্টআপ ইন্ডাসনেট টেকনোলজিসের বিজনেস জার্নি নিয়ে। সেই সময় মাত্র 3000 টাকা ক্যাপিটাল দিয়ে শুরু হওয়া একটা বাংলার স্টার্টআপ কিভাবে দেশের মোস্ট ওয়েল নন ডিজিটাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি হয়ে উঠল, কিভাবে মাত্র 19 বছর বয়সী একটি ছেলের মাথায় টেকনোলজি নিয়ে বিজনেস করার কথা এলো। চলুন আসল জায়গাগুলো কাটছাট করে সহজ ভাষায় বোঝা যাক। ব্যবসা শুরুর প্রথম কয়েক বছরে অভিষেক কলকাতার বিভিন্ন অফিসে ঘুরেও প্রজেক্ট মেলাতে পারেননি। সব ক্লায়েন্টদেরই সেম ইস্যুস, কম বাজেট, পেমেন্ট দেরি আর অশেষ বার্গেনিং। ফলে তিনি একটা জিনিস খুব দ্রুত বুঝে ফেললেন যে প্রবলেমটা কাজের ভেতরে নয়, প্রবলেমটা মার্কেটে। তারপর তিনি এমন একটা ডিসিশন নিলেন যেটা আমার মতে পুরো কোম্পানির ফিউচার বদলে দেয়। তখন আপওয়ার্ক সবে মাত্র শুরু হয়েছে। তিনি ভাবলেন যদি ইন্টারনেট দিয়ে ইউকে থেকে প্রজেক্ট আসতে পারে, তাহলে ক্লায়েন্ট শুধু কলকাতায় কেন? 1997 সালে এই চিন্তা মোটেও অবভিয়াস ছিল না। তখন আউটসোর্সিং ইন্ডাস্ট্রি প্রায় নতুন। তিনি টানা 2 দিন অনলাইন ফোরাম ঘেঁটে গ্লোবাল ক্লায়েন্ট খোঁজা শুরু করলেন। রেজাল্ট কি হলো জানেন? 24 ঘন্টার মধ্যে $250 দুটো প্রজেক্ট তিনি ক্লোজ করলেন। একই সার্ভিস, একই ক্যাপাবিলিটি, শুধু অডিয়েন্স বদলে গেল। এখান থেকে একটা বিষয় তো স্পষ্ট, অনেক সময় প্রোডাক্ট ইমপ্রুভ করেও গ্রোথ আসে না, তবে সঠিক মার্কেট বেছে নিলে রাতারাতি বিজনেসের ট্র্যাজেক্টরি বদলে যায়। একজন ফাউন্ডারের জন্য প্রথম গ্লোবাল ক্লায়েন্ট অনেক সময় প্রফিটের থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কারণ সেটাই তো বিজনেসের শুরুর কনফিডেন্স দেয়। এরপর প্রজেক্ট বাড়তে লাগলো। এক সময় দিনে 15টা 20টা প্রজেক্ট পর্যন্ত ক্লোজ করেছেন তিনি। অ্যাভারেজ প্রজেক্ট ভ্যালু প্রায় ছিল $600 মতো। এখানেই আসে আসল স্ট্র্যাটেজি। অনেকে ভাবেন ইন্ডাসনেট বড় হয়েছে কোডিং স্কিলের জন্যে, তবে আসল কারণটা ভিন্ন। অভিষেক বুঝেছিলেন বিজনেস স্কেল করতে হলে শুধু নিজেকে কাজ করলে হবে না, সিস্টেম বিল্ড করতে হবে। তিনি ফ্রিল্যান্সার হায়ার করতে লাগলেন, সেলফ টট প্রোগ্রামারদের ট্রেনিং দিলেন, নতুন টেকনোলজি আগে নিজে শিখলেন, তারপর টিমকে শেখালেন। অর্থাৎ ইন্ডাসনেট শুধু সফটওয়্যার ডেলিভার করেনি, ট্যালেন্টও তৈরি করেছে। এই কালচারটাই পরে তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হয়ে যায়। 1999 সালের মধ্যেই কোম্পানি প্রাইভেট হোস্টিং বিজনেসে পরিচিত নাম হয়ে ওঠে, কিন্তু আসল ট্রান্সফরমেশন শুরু হয় এরপর। কোম্পানি ধীরে ধীরে ওয়েব ডেভেলপমেন্ট থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপর এন্টারপ্রাইজ সলিউশন এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যায়। বাইরে থেকে দেখলে মনে হতে পারে তারা শুধু নতুন নতুন সার্ভিস অ্যাড করেছে, কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় প্রতিটা এক্সপেনশন এর পিছনে ছিল খুব ক্লিয়ার বিজনেস লজিক। তাদের লক্ষ্য ছিল এমন ক্লায়েন্ট যারা শুধু একটা প্রজেক্ট করিয়েই চলে যাবে না, বরং বছরের পর বছর একই কোম্পানির সঙ্গে কাজ করবে। কারণ নতুন ক্লায়েন্ট খুঁজতে বারবার মার্কেটিং এবং সেলসে খরচ করার চেয়ে এক্সিস্টিং ক্লায়েন্টের সঙ্গে লং টার্ম রিলেশনশিপ তৈরি করাটা অনেক বেশি প্রফিটেবল। আজ আমরা এই অ্যাপ্রোচকেই রেকারিং রেভিনিউ মডেল বলি। যদিও তখন টার্মিনোলজি এত পপুলার ছিল না, কিন্তু স্ট্র্যাটেজি ঠিক একই ছিল। আর এই সবের ফলে যে রেজাল্ট এলো তা এক কথায় অ্যামেজিং। স্টেবল ক্যাশ ফ্লো, লং টার্ম ক্লায়েন্ট রিলেশনশিপ, আর এমন একটা বিজনেস যার গ্রোথ শুধু প্রজেক্টের ওপরে দাঁড়িয়ে নেই, ট্রাস্টের ওপরে দাঁড়িয়ে। 2007 সালে ইন্ডাসনেট প্রথমবার $1 মিলিয়ন রেভিনিউ মাইলফলক ছুঁয়ে ফেলে।
অনেক ফাউন্ডার এখানেই সেলিব্রেশন করলেও ইন্ডাসনেট সেলিব্রেট না করে বিল্ড করলো ইউকে অফিস। আমার কাছে এটা শুধু ইন্টারন্যাশনাল এক্সপেনশন ছিল না, বরং এটা ছিল একটি পজিশনিং স্ট্র্যাটেজি। কারণ এন্টারপ্রাইজ ক্লায়েন্ট শুধু আপনার ক্যাপাবিলিটি দেখে না, আপনার ক্রেডিবিলিটিও বিচার করে। আর অনেক সময় একটা ওভারসিজ অফিস এমন একটা পারসেপশন তৈরি করে যা একই সার্ভিসকে ট্রাস্টওয়ার্থি করে তোলে। বিজনেসে একটা কথা আছে, পারসেপশন ক্রিয়েটস ভ্যালু। আপনার প্রোডাক্ট, টিম বা ক্যাপাবিলিটি একই থাকতে পারে, কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে বেশি রিলায়েবল মনে করে তাহলে ডিসিশন নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। ইন্ডাসনেট খুব তাড়াতাড়ি এই সাইকোলজি বুঝে ফেলেছিল। তাই রেভিনিউ বাড়ার পর তারা শুধু বিজনেস বাড়ায়নি, ট্রাস্টও বিল্ড করেছে। এরপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রিও ইন্ডাসনেটের কাজকে স্বীকৃতি দিতে শুরু করেন। ন্যাসকম ইমার্স 50, ডেলয়েট টেকনোলজি ফাস্ট 500 এশিয়া প্যাসিফিক, ডেলয়েট ফাস্ট 50 ইন্ডিয়া, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের মতো একের পর এক রিকগনিশন আসতে থাকে। অনেকেই অ্যাওয়ার্ডকে শুধু ট্রফি হিসাবে দেখেন, কিন্তু এন্টারপ্রাইজ বিজনেসে এগুলোর কাজ একটু আলাদা। এগুলো আসলে মার্কেটকে একটা মেসেজ দেয়, এই কোম্পানিটাকে বিশ্বাস করা যায়। বড় ক্লায়েন্ট যদি শুধু নতুন টেকনোলজি পার্টনার খোঁজে তখন শুধু প্রপোজাল দেখে না, দেখে ট্র্যাক রেকর্ডও। তবে আমার কাছে আরও ইন্টারেস্টিং লেগেছে অভিষেকের পরের ডিসিশন। তিনি সব ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করার চেষ্টা করেননি, বরং কয়েকটা নির্দিষ্ট ডোমেন যেমন বিএফএসআই, ইন্স্যুরেন্স, ফার্মা এবং রিটেল এইগুলোর ওপরেই বেশি ফোকাস করেছেন। ধরুন একটা ব্যাংক সফটওয়্যার পার্টনার খুঁজছে, একটা কোম্পানি বলছে যে তারা সব ইন্ডাস্ট্রিতে কাজ করে, আর একটা বলছে যে তারা বছরের পর বছর শুধু ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরেই কাজ করেছে। তাহলে সেই ব্যাংক কাকে বেছে নেবে? ডেফিনেটলি যেই স্পেশালিস্ট তাকেই বেছে নেবে, তাই না? কারণ মানুষ জেনারেলিস্টের চেয়ে স্পেশালিস্টকে বেশি বিশ্বাস করে। ইন্ডাসনেট ঠিক এই পজিশনিংটাই তৈরি করেছে। এরপর আসে আর একটা ডিসিশন। এসএমই ক্লায়েন্ট ছেড়ে তারা ফোকাস করলেন এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের দিকে। এই ট্রান্সফরমেশনটা বোঝাতে অভিষেক একটা দারুণ কথা বলেছিলেন, উই আর ডুইং এ ব্লাড ট্রান্সফিউশন উইদাউট লেটিং দ্য পেশেন্টস হার্টবিট স্টপ। অর্থাৎ পুরো বিজনেস বদলাচ্ছে কিন্তু ক্যাশ ফ্লো থামবে না। আমার কাছে এটা ছিল ফাউন্ডার ডিসিশন মেকিংয়ের এক অসাধারণ উদাহরণ। এরপর কম্পিটিশনও বদলে যায়। এই একটা শিফটের ফলে ছোট ছোট এজেন্সিগুলো রাতারাতি কম্পিটিশন থেকে আউট হয়ে গেল, আর ইন্ডাসনেটের লড়াই শুরু হলো টিসিএস বা এইচসিএল এর মতো এন্টারপ্রাইজ প্লেয়ারদের সাথে। তারা সার্ভিস সেল করা বন্ধ করে ক্যাপাবিলিটি সেল করা শুরু করলো। এবং 2016-তে ইন্ডাসনেট কলকাতার ডিজিটাল মার্কেটিং এজেন্সি টেকশুতে মেজরিটি স্টেক অ্যাকোয়ার করে। আজকের এআইয়ের যুগেও ইন্ডাসনেট একই প্যাটার্ন ফলো করছে। ইন্ডাস্ট্রি যেভাবে শিফট করছে, ইন্ডাসনেট নিজেদের সার্ভিস সেইভাবেই বদলাচ্ছে। 1997-এ ইন্টারনেট ও বেসিক ওয়েব প্রসেস, 2016-তে টেকশো অ্যাকুইজিশন করে ডিজিটাল মার্কেটিং ইকোসিস্টেম তৈরি করা এবং 2026-এ এআই সলিউশন ভানি লঞ্চ করা, যার কাজই হলো মেকিং ওয়েবসাইট আন্ডারস্ট্যান্ড হিউম্যানস। কোম্পানিটা কখনো একটা জায়গায় থেমে থাকেনি। যখনই টেকনোলজির ওয়েভ এসেছে তারা সেটার ওপর রাইড করেছে। এবার পুরো জার্নিটা থেকে 5টা বিজনেস লেসন আমরা নিতে পারি। 1, বড় বিজনেস শুরু করতে সবসময় বড় ক্যাপিটাল লাগে না, ক্লিয়ার ভিশন অনেক বেশি ইম্পর্টেন্ট। 2, অনেক সময় প্রোডাক্ট ইমপ্রুভ করার আগে মার্কেট ইমপ্রুভ করতে হয়। 3, জেনারেলিস্ট হওয়ার চেয়ে স্পেশালিস্ট হওয়া অনেক বেশি ভ্যালুয়েবল। 4, সব ক্লায়েন্ট ধরে রাখাই গ্রোথ নয়, কখনো বড় মার্কেটের জন্য ছোট মার্কেটও ছাড়তে হয়। অ্যান্ড দ্য 5th পয়েন্ট ইজ মাই পার্সোনাল ফেভারিট, টেকনোলজি কখনো ইন্ডাসনেটের আসল প্রোডাক্ট ছিলই না। আসল প্রোডাক্ট ছিল অ্যাডাপ্টেবিলিটি। যে কোম্পানি পরিবর্তনের আগেই নিজেকে বদলাতে পারে তার টিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। হয়তো এই কারণেই প্রায় 3 দশক পরেও ইন্ডাসনেট শুধু সারভাইভ করেনি, বারবার নিজেকে নতুনভাবে রিইনভেন্ট করেছে। তো এই ছিল আজকের বিজনেস জার্নি। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ব্যবসায় থাকবেন।